দর্শক আপনারা জানেন এরই মধ্যে নিশ্চয়ই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যেসব সংসদ সদস্যরা রয়েছেন তাদের শপথ আজ সকালে এবং বিকেলে আজকে নবগঠিত যে সরকার হতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সেই সরকারের মন্ত্রীদের শপথ ইসরাত। এবং খুবই ইম্পর্টেন্ট একটি দিন এবং পুরো বাংলাদেশ আসলে মুখিয়ে আছে মন্ত্রিসভায় কারা কারা আজ নির্বাচিত হচ্ছেন এবং সেই লিস্টটি জানার অপেক্ষায় রয়েছে পুরো জাতি। আমরা একটু মানিক মিয়া এভিনিউয়ে চলে যেতে চাই। দর্শক আমাদের সহকর্মীরা সংসদ ভবনের আশপাশেই রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী আশেকেন প্রিন্স, সাদবিন শফিক এবং শাহনিয়াজ বাবলু তিনজনই সংসদ ভবনের ঠিক সামনে অবস্থান করছেন দেখতে পাচ্ছি। আমি যদি একটু শুরুতে আমাদের সহকর্মী আশেকেন প্রিন্স আপনার কাছে আসতে চাই। আর কিছুক্ষণ বাদেই সকাল 10টা নাগাদ তো নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এখন সেখানের কি অবস্থা দেখছেন যদি একটু সাদ আপনি বিস্তারিত জানান আমাদেরকে। আজকের দিনটি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাপথে একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন ধরে একটি কথাবার্তা ছিল, জল্পনা কল্পনা ছিল নির্বাচিত সরকার কখন ক্ষমতা গ্রহণ করবে, একটি ভালো নির্বাচন কখন হবে, দেশ কখন আবার সঠিক ট্র্যাকে ফিরবে। দীর্ঘদিন ধরে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণের দিন কিন্তু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজকে কিন্তু নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। পুরাতন যে অন্তর্বর্তী সরকার ছিল গত 17 মাসে যারা দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আজকে ক্ষমতা হস্তান্তর করবেন। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির কিন্তু খুব বেশি একটা নেই। আমার সাথে যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী আশিকুল প্রিন্স আছেন এবং শাহনওয়াজ বাবলু আছেন। আমি প্রথমে প্রিন্সের কাছে যেতে চাচ্ছি। প্রিন্স, আজকে তো সকাল 10টায় প্রথমে সংসদ সদস্যরা শপথ নেবেন। শপথের জন্য নির্ধারিত কক্ষ আছে। প্রক্রিয়া আসলে কিভাবে সম্পন্ন হবে, কে শপথ পড়াবেন এই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা একটা পর্যায় পর্যন্ত ছিল। বিষয়টা কিভাবে সম্পন্ন হবে? ধন্যবাদ স্যার। আমরা যদি বলি যে গণঅভ্যুত্থান পরবর্তী 2024 সালের 6 আগস্টে দ্বাদশ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি এবং প্রায় 18 মাস পরে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হতে যাচ্ছে। আজকে সকাল 10টায় শপথ হবে। আপনি যে প্রশ্নটি করেছেন যে শপথ বাক্য পাঠ করাবেন কে, এটা নিয়ে কিন্তু দীর্ঘ জল্পনা কল্পনা ছিল। পরবর্তীতে গতকালে নিশ্চিত হওয়া গেছে যে নবনির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তীতে বিএনপির সংখ্যাগরিষ্ঠ দল, তারা সংখ্যাগরিষ্ঠ দলের একটি পার্লামেন্টারি বোর্ডের সভা হবে এবং সেই সভাতে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা, সে নেতাকে নির্বাচিত করা হবে, অর্থাৎ সংসদ নেতা তিনি হবেন। এবং এই তথ্যটি পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। এবং পরবর্তীতে আমরা জানি যে বিকাল 4টার সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে সংসদ নেতা বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর যে শপথ, সেই শপথ বাক্য পাঠ করবেন। একই সাথে যে মন্ত্রিসভা গঠিত হবে, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা কিন্তু শপথ বাক্য পাঠ করবেন এবং এই যে মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর শপথ বাক্য পরিচালনা সেটি করবেন রাষ্ট্রপতি। মূলত আজকে এই হলো সরকার গঠনের আগে অথবা সরকার গঠনের এটি হচ্ছে প্রক্রিয়া। আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন আছে, আমি শাহনওয়াজ বাবলুর কাছে একটু ঘুরে আসতে চাচ্ছি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাবলু, আপনি তো দীর্ঘদিন ধরে বিএনপির সংবাদ সংগ্রহ করছেন, খুব কাছ থেকে তাদের কর্মকাণ্ড, নির্বাচন কেন্দ্রিক, নির্বাচন প্রচারণা কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো দেখেছেন এবং এই যেই চমৎকার একটি জয়লাভ করার পর বিএনপির নিজস্ব প্রস্তুতি এবং এই মন্ত্রী পরিষদে কারা থাকছেন না থাকছেন গত দুদিন ধরে খুব জল্পনা কল্পনা ছিল। আসলে বিএনপির বিষয়টা আসলে কি ছিল এই আজকের অনুষ্ঠানকে ঘিরে, অনুষ্ঠান সফল করার জন্য এবং সার্বিকভাবে মন্ত্রী পরিষদ এবং সংসদ সদস্যদের শপথ বিষয়? স্যার, আসলে বিএনপির আজকের যে এই সংসদে আসা, এটা দীর্ঘ লড়াই সংগ্রামের ফসল বলা যায়। সেই 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করেছেন। শেষ বিএনপি যেই গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক ভোটের যেই স্বপ্ন দেখেছিল সেটির প্রতিফলন বলা যায়, এটি নিরঙ্কুশ বিজয় বিএনপির। তো সভাপতি তারেক রহমান প্রধানমন্ত্রী শপথ নেবেন। এছাড়া মন্ত্রী পরিষদের বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার না, কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে আসলে বিভিন্ন কারামন্ত্রী হচ্ছেন অনেকে। কিন্তু আমি গতকালকে স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি যারা সম্ভাব্য মন্ত্রী হতে যাচ্ছেন বিভিন্ন ক্যাবিনেটের, কিন্তু তারাও কেউ মুখ খোলেননি, কেউ কথা বলেননি। কিন্তু বলা যায় অনুময় স্থায়ী কমিটির সিনিয়র নেতা যারা আছেন মোটামুটি সবাই মন্ত্রী হচ্ছেন এবং বিএনপি ভাইস চেয়ারম্যান থেকে এবং আরও অনেক তরুণ মুখ যারা রয়েছেন তারাও হতে পারেন। বলা যায় বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে হয়তো ছোট ক্যাবিনেট হতে পারে, অর্থাৎ 30 সদস্যের ক্যাবিনেট হতে পারে, একটা সম্ভাব্য আমরা শুনতে পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। তবে বলা যায় প্রবীণ নবীনদের সমন্বয়ে এই ক্যাবিনেট হতে যাচ্ছে। ইতিমধ্যেই আপনি গতকালকেও দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে এই যে এখানে যেখানে শপথ পড়ানো হবে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেখানে বিএনপির পক্ষ থেকে 200
বাংলাদেশের একটা প্রতিনিধি দল এসেছিল এখানে, তারা বলেছেন। এবং আমি কিছুক্ষণ আগে যারা নতুন এমপি হচ্ছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন আসলে গণতন্ত্রের নতুন সূচনার কথা বলেছেন। তো এই যাত্রাটা তারা বলছেন যে দেশের মানুষ যে প্রত্যাশিত বাংলাদেশের স্বপ্নটা দেখেছে, সেই প্রত্যাশিত বাংলাদেশ যাতে তারা ঘুরতে পারেন, সবার সহযোগিতা তারা চেয়েছেন। ধন্যবাদ বাবলু। আমাদের নিশ্চয়ই আজকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত ক্যাবিনেটে কারা কারা জায়গা পাচ্ছেন। প্রিন্স, আপনার কাছে যে জিনিসটা আজকে শপথ, কয়টা শপথ পড়া হবে এটা নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনাও ছিল। সংসদ সদস্য হিসেবে সব সময় প্রতিবারের মতো শপথটা তো হচ্ছে, এর পাশাপাশি আপনি জানেন জুলাই জাতীয় সনদে কিছু বিষয়াদি আছে। সব মিলিয়ে শপথ আসলে কয়টা হবে এটাকে আপনি নিশ্চিত হতে পেরেছেন কিনা? আসলে সংসদ ভবন সচিবালয় থেকে যে প্রেস লিস্টটি পাঠানো হয়েছে বা যে কথাটি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে দুটি শপথের কথা বলা হয়েছে। একটি হচ্ছে এমপি হিসেবে বা সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন, পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন। কিছুক্ষণ আগেও আমি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতার সাথে কথা বলেছি যারা এমপি হিসেবে শপথ নিতে ভেতরে যাচ্ছেন। তাদের কাছে আসলে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য নেই বা ইনস্ট্রাকশন নেই যে কি হবে, তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা। হয়তো বা আমাদের সেই 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে এমপি হিসেবে শপথ নেওয়ার পরে তারা আদৌ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন কিনা। একটি বিষয় যে গতকাল সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে তিনিও কিন্তু সুনির্দিষ্টভাবে বলেননি যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা। একই সাথে যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তিনিও এখানে এসেছিলেন গতকাল, তার কাছেও একই প্রশ্ন ছিল আপনারা শপথ নেবেন কিনা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তিনিও কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সুস্পষ্ট করে অ্যান্সার দেয়নি। তো আমাদের কিন্তু আসলে অপেক্ষা করতে হচ্ছে বিএনপির এমপিরা তারা কয়টি শপথ করেন। ধন্যবাদ প্রিন্স এবং বাবলু আপনাদেরকে। আতিক, আসলে পুরো বিষয়টা এখন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, আর খুব বেশি সময় না, অল্প সময়। আসলে শপথ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে, কয়টা শপথ পাঠ করবেন এবং মন্ত্রিসভায় কারা কারা জায়গা পাচ্ছেন, বিভিন্ন ধরনের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, নানা ধরনের নাম শোনা যাচ্ছে। তবে আজকে এক বেলার মধ্যেই আসলে পুরো বিষয়টা সুরাহা হবে, সে পর্যন্ত আসলে সবাইকে অপেক্ষায় থাকতেই হচ্ছে। আতিক, একদমই সাদ, আমরা যদি বিকেলে হয়তো দেখি সেক্ষেত্রে মন্ত্রীদের কারা মন্ত্রিসভায় থাকছেন সেই বিষয়টি আমরা জানতে পারবো, কিন্তু তার আগে সকালে সংসদ সদস্যদের শপথ নির্বিঘ্নে হয়ে যাবে এবং এরপরে আসলে আমরা বুঝে উঠতে পারবো যে কারা এই মন্ত্রিসভায় থাকছেন। সাদ, একটু জানতে চাই আপনার কাছে, এই নতুন মন্ত্রিসভায় কারা মন্ত্রী হবেন সেই বিষয়টি হয়তো এখন পর্যন্ত নিশ্চিত না, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে একরকমভাবে তারেক রহমানের বিষয়টি নিশ্চিত, সেটি বলাই যায়। দীর্ঘ সময় পর রাজনীতিতে তিনি সরাসরি দেশের রাজনীতিতে ফিরেছেন, প্রায় 17 বছরের পর বাংলাদেশে ফিরেই দেশের হাল ধরতে যাচ্ছেন। কি মনে হচ্ছে, সাধারণ মানুষজন আসলে কি বলছেন? আসলে এই মুহূর্তে এটা আসলে খুবই যৌক্তিকভাবেই চিন্তা করে নেওয়া যায়, যেহেতু দীর্ঘদিন দলের দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, তার নামে নানা ধরনের মামলা ছিল, নানা ধরনের বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু তারেক জিয়াকে যেতে হয়েছে। তারপরে বেগম জিয়ার মৃত্যুর পর কিন্তু দলের হাল কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে ধরেছেন। খুব সঙ্গতভাবেই কিন্তু এখানে বিএনপির শীর্ষ পর্যায়ে যে তারেক জিয়া নেতৃত্বে থাকছেন, এটি কিন্তু অনেকদিন ধরেই অনুমেয়। আমি এই বিষয়টি আমার সহকর্মী শাহনওয়াজ বাবলু, যিনি আসলে এই সংবাদগুলো সবসময় দিয়ে থাকেন, আসলে এই পর্যন্ত বিএনপির নেতৃত্বে তারেক জিয়ার আজকের পর্যায়ে উঠে আসাটা আসলে কতটা মসৃণ ছিল এবং কতটা অনুমেয় ছিল আজকের পর্যায়ে তারেক জিয়ার বিএনপির নেতৃত্বে হাল ধরাটা? সাদ, আসলে কঠিন ছিল, অনেকটাই কঠিন ছিল। কারণ হচ্ছে আপনি জানেন ১/১১ সরকারের পরবর্তী সময়ে তারেক রহমানকে দেশের বাইরে যেতে হয়, অনেকটা নির্বাসিত জীবন, দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে তিনি গত বছরে 25 ডিসেম্বর দেশে এসেছেন। কিন্তু এই সময়ে বেগম খালেদা জিয়া যখন 2018 সালে যখন কারাগারে যান, তারপর থেকে নেতৃত্বের একটা শূন্যতা তৈরি হয়েছিল। বলা হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে মানে নানাভাবে প্রভোগ করা হয়েছিল যে আসলে বিএনপির নেতৃত্ব বা বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। কিন্তু তারেক রহমান যখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, তখন থেকেই বলা যায় বিএনপি অনেকটা আস্তে আস্তে ইউনাইটেড হতে থাকে। যদিও আপনি জানেন ওই সময়কাল তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার একটা নিষেধাজ্ঞা ছিল আদালত থেকে, তারপরও তিনি ভার্চুয়ালি বক্তব্য দিতেন এবং ভার্চুয়ালি তার নেতাকর্মীদের সাথে কানেক্ট থেকেছেন। এবং বলা যায় শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রতিটি প্রান্তরে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছেন। আপনি দেখেছেন যে আসলে 25 ডিসেম্বর তিনি যখন দেশে আসেন, তখন নেতাকর্মীদের যে উত্তাল ঢেউটা আপনি দেখেছেন, বিশেষ করে বিমানবন্দর থেকে সেই
পূর্বাচল 300 ফিট পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান ছিল। এবং সবশেষ যে আমি জনসভাগুলো কভার করেছি, নির্বাচনী যে জনসভা তফসিল ঘোষণার পর থেকে প্রতিটা জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক ছিল। আমি যদি একটা বিষয় বলি আপনাকে, যে বিএনপি নেতাকর্মীদের আমি যেটা দেখেছি সভা সমাবেশের মধ্যে একটা নির্দিষ্ট সময় পরে নেতাকর্মীদের থাকে না, কিন্তু আমি যে সিলেট থেকে যে জনসভাটা শুরু করেছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সেখানে সিলেট থেকে সকাল 7:30 8:30টায় যে জনসভা শুরু করেছিল, শেষ জনসভা ছিল নারায়ণগঞ্জের 2500, সেটা হওয়ার কথা ছিল সন্ধ্যা 7টার মধ্যে, কিন্তু এই জনসভাটা হয়েছিল ভোর 4টার সময়, যখন ফজর আজান দিচ্ছে তখন তারেক রহমান বক্তব্য রাখছেন। কিন্তু আমি নেতাকর্মীদের সরতে দেখি না। তো এটাতে অনেকটাই অনুমে বলা যায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল অনেকটা ঐক্যবদ্ধ। ধন্যবাদ বাবলু। আতিক, বাবলু যেমনটি বলছিল, আমরা কিন্তু দেখেছি আসলে তৃণমূলকে সংগঠিত রাখার ক্ষেত্রে, সুসংগঠিত রাখার ক্ষেত্রে দেশের বাইরে থেকেও তারেক জিয়া যেভাবে ভূমিকা রেখেছেন দীর্ঘদিন, কিন্তু বাবলু যেমনটি বলছিল খালেদা জিয়া অন্তরীণ ছিলেন, আসলে খুব বেশি সক্রিয় ছিলেন না দলের বিষয়ে। সেক্ষেত্রে আসলে দলকে ধরে রাখার ক্ষেত্রে আসলে তার যে ভূমিকা ছিল তার ফলে কিন্তু আজকে এখানে। আমি আরেকবার আমাদের সহকর্মী বোরহানুর রাশিকিনের কাছে আসতে যাচ্ছি। বোরহানুর রাশিকিন, আসলে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কিন্তু খুব বেশি একটা দেখা যায় না। এটি কিন্তু মানুষের একটা প্রত্যাশা থাকে শান্তিপূর্ণ একটা ক্ষমতার হস্তান্তর হবে। আজকের এই সিরিমনিটা, আজকের এই আয়োজনটা আসলে কতটুকু সিগনিফিকেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যাত্রা? জি সাদ, আপনাকে জানাই যে 2001 সালে যখন 4 দলীয় জোট ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন, তখন তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিএনপি দল হিসেবে। এরপরে 2026 সালে যেটা হলো সেটি তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। তো জনগণের আস্থা এবং বিশ্বাস কিন্তু বিএনপির উপরে আছে। তো সেই জায়গা থেকে বিএনপিকে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তো আমি যারা নবনির্বাচিত এমপি হবে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তাদের সরকারের অন্যতম চ্যালেঞ্জ হলো অর্থনীতি রিকভারি করা, একই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখা। তো এর জন্য যখন তারা সরকার গঠন করবেন, এর জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন, বিভিন্ন উদ্যোগ নেবেন। যে স্মুথ ট্রানজিশনের যে কথাটা বলা হয়, আমরা দেখেছি যে 1991 সালে যখন আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে আসলাম, খুবই কমই কিন্তু স্মুথলি ক্ষমতা হস্তান্তর হয়েছে। 91 বা 96 বা 2001 সেক্ষেত্রে আমরা ওইভাবে দেখিনি। সবসময় একটা আনসার্টেনিটি ছিল যে আসলে স্মুথ ট্রানজিশন হবে কিনা। তো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে স্মুথলি একেবারে ট্রানজিশন হচ্ছে, দায়িত্বটা হস্তান্তর হচ্ছে। তো এইবারে নির্বাচনটা যেরকম একটা মানদণ্ড তৈরি করেছে ভবিষ্যৎ নির্বাচনের জন্য, ঠিক একইভাবে আজকে যে ক্ষমতাটি ট্রানজিশনটা হবে সেটা কিন্তু আসলে ভবিষ্যতের জন্য একটা মানদণ্ড তৈরি করছে। তো যখনই ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসবে বা নির্বাচনের প্রশ্ন আসবে, সবাই কিন্তু দেখাবে 2026 সালে কিন্তু একটা সিগনিফিকেন্ট অথবা একটা এক্সাম্পল তৈরি হয়েছিল। তো এটা আসলে ভবিষ্যতের জন্য অনেক সিগনিফিকেন্ট, এবং যারা এমপি হচ্ছেন তাদের দিকে কিন্তু আসলে জনগণের নজরটা থাকবে। জনগণের কাছে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং কতটুকু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারলেন। প্লিজ এই বিষয়টা তো আসলে খুব ইতিবাচকভাবে দেখা যায় যে তারেক রহমান জিতে আসার পর আমরা দেখেছি কিন্তু বিরোধী পক্ষের জামায়াত, এনসিপি সহ গতকালকে আমরা দেখলাম আরও একটা রাজনৈতিক দলের নেতার সাথে সাক্ষাৎ করতে গেল। এই বিষয়টাও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুব একটা চর্চিত বিষয় না, এবং এটাও কিন্তু ইতিবাচকভাবে দেখা যায়। এটা আসলে ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য, যারা রাষ্ট্র চালাবেন তাদের জন্য আসলে কি ধরনের লিসন বা শিক্ষা? দীর্ঘ বিদেশে থাকার পরে তারেক রহমান যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলেন, শব্দ চয়ন বলেন, ভাষা বলেন, সেটা কিন্তু আসলে আমাদের যে মানে চিরাচরিত রাজনীতি অথবা রাজনৈতিক ব্যক্তিবর্গের যে ভাষা, সেটা কিন্তু পুরোটাই আলাদা। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার শব্দচয়ন কিন্তু আসলে ভোটারদেরকে আকৃষ্ট করেছে। যখন বিজয়ের পরে তারা যখন প্রেস ব্রিফিং করেছেন, তিনি কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে জনগণকে কনভিন্স করাই তাদের ইঞ্জিনিয়ারিং ছিল। এটা কিন্তু আসলে সিগনিফিকেন্ট, অর্থাৎ তারা কিন্তু জনগণের কাছে গিয়েছেন, জনগণের ভালোবাসার, জনগণের আস্থাটা তারা অর্জন করেছেন। এখন বিজয়ী হবার পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে বাংলাদেশে এখন যে অ্যাক্টিভ মেজর পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের কাছে কিন্তু তিনি গিয়েছেন। তিনি কিন্তু একটা সৌহার্দ্যের বার্তা নিয়ে গেছেন। একই সাথে পারস্পরিক যে অবস্থান, সে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান যাতে বজায় থাকে সে মেসেজটা তিনি নিয়ে গেছেন। সংসদ হবে, সংসদে সরকারি দল বিরোধী দলের অনেক বিষয়তে ডিবেট হবে, কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যাতে এমন কিছু বিষয় না আসে যাতে আমাদের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে, উনি কিন্তু সে মেসেজটাই নিয়ে গেছেন।
নির্বাচনটা যেরকম সিগনিফিক্যান্ট, স্মুথ ট্রানজিশন হচ্ছে সেটাও কিন্তু সিগনিফিক্যান্ট। একই সাথে তারেক রহমান যে বডি ল্যাঙ্গুয়েজ, নেতাদের কাছে যাওয়া, পলিটিক্যাল পার্টি নেতাদের কাছে যাওয়া, এটাও কিন্তু একটা সিগনিফিক্যান্ট। তো সব কিছু কিন্তু আসলে ভবিষ্যতের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করছে, যে আসলে সবাই যখন ভবিষ্যৎকে নির্ধারণ করবে তারা কিন্তু এই 26টাকে মানদণ্ড হিসেবে দেখবে। বরুণ আশিকিন, ধন্যবাদ। আমি একই ধরনের প্রশ্ন বাবুল আপনার কাছে করতে চাচ্ছি। আপনি তো রাজনৈতিক যেই সফরগুলো ছিল নির্বাচনের আগে সেগুলো খুব কাছ থেকে দেখেছেন, সবচেয়ে বেশি সফর আপনি কাভার করেছেন। আসলে তার যে মেসেজটা ভোটারদের কাছে নিয়ে গিয়েছিল, ভোটাররা তো তাতে কনভিন্স হয়েছে, যার ফল আমরা জাতীয় নির্বাচনে দেখেছি। তারা আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের যেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি, দীর্ঘমেয়াদে কতটুকু আশ্বস্ত হতে পেরেছে বলে আপনি মনে করেন একটি শান্তিপূর্ণ রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্য, ভবিষ্যতের জন্য? আসলে আশ্বস্ত হয়েছে বলেই তো বিএনপি নিরঙ্কুশ বিজয় বলা যায়, কিন্তু একটা শঙ্কা ছিল। তারেক রহমান যখন বক্তব্য দিতেন প্রতিবারে বলতেন যে আসলে এই নির্বাচনটা অনেকটা চ্যালেঞ্জ এবং কঠিন হবে, যদিও আওয়ামী লীগ ছিল না। তারপরেও নেতাকর্মীদের বারবার বলেছেন যে জনগণের কাছে যাওয়ার জন্য, জনগণ যাতে তাদেরকে ভোট দেয়, কিন্তু জনগণের রাষ্ট্রের মালিক, জনগণের সব কিছু। বিএনপি তার চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন যে জনগণের কাছ থেকেই ক্ষমতা নিয়ে বিএনপি এই জায়গায়, জনগণের ম্যান্ডেট নিয়ে জায়গায়। আপনি জানেন, প্রিন্স বলেছিলেন এর আগে যে 2001 সালে যে নিরঙ্কুশ বিজয় পেয়েছিল, এইবারও 2026 সালেও যে নিরঙ্কুশ বিজয় বলে বিএনপি, এটা জনগণের ফসল, কিন্তু জনগণই ভোট দিয়েছে। তো এই জায়গা থেকে তিনি তার যে কমিটমেন্টের জায়গা থেকে তিনি বলেছিলেন প্রতিশ্রুতি কী করবেন। তিনি একবার বলেছেন যে আসলে আমি যেটা করতে পারবো এই জায়গাগুলি আমি বলেছি, এবং যেটা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারবো রাষ্ট্র ক্ষমতা গেলে। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন, তিনি বেকার সমস্যা সমাধানের কথা বলেছেন। তো এইগুলো আমার কাছে মনে হয়েছে, বা সাধারণ মানুষ হিসেবে আমি যদি একজন ভোটার হিসেবেও চিন্তা করি, এইটা ভোটাররা কনভিন্স হয়ে তাকে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ বাবুল আপনাকে। আতিক, এই বিষয়টি কিন্তু আরও সুস্পষ্টভাবে আসলে বলা যায় যে যেই পরিস্থিতিতে, যেই প্রেক্ষাপটে, দেশের যে অবস্থায় তারেক রহমান ক্ষমতায় বসছেন, বিএনপি সরকার গঠন করছে, তার জন্য কিন্তু যাত্রাপথটা খুব একটা যে মসৃণ হবে বিষয়টা তা না। নানা ধরনের সংকটে জর্জরিত দেশ এই মুহূর্তে, বেকারত্বের সমস্যা আছে, নিরাপত্তার সমস্যা আছে। সব আসলে উতরে কিভাবে দেশকে সামনের দিকে নেতৃত্ব গুণ দিয়ে এগিয়ে নেওয়া যায়, এদিকেই নিশ্চয়ই সবার নজর থাকবে। এবং আজকে খুব অনেকগুলো প্রশ্নেরই উত্তর আমরা পেয়ে যাব কয়েক ঘন্টার মধ্যে। আসলে শপথ প্রক্রিয়াটা কিভাবে হবে, কারা কারা মন্ত্রিসভায় থাকছেন, এবং আসলে কারা কারা মন্ত্রিসভায় থাকছেন সেটা দেখার পরেই আসলে অনেকে একটা ধারণা করতে পারবে সামনের দিনে আসলে দেশ কিভাবে যাবে বা কিভাবে চালানোর পরিকল্পনা বিএনপি করছে।